আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অগ্রগতির জন্য দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচিকে আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করার উপর জোর দিয়েছেন। আলোচনার আগে তিনি স্পষ্ট করে বলেন, অর্থবহ কোনো সমঝোতায় পৌঁছাতে হলে এসব বিষয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রুবিওর মতে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং পারমাণবিক কার্যক্রম শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই এগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে না আনলে প্রকৃত অগ্রগতি সম্ভব হবে না। তিনি আরও জানান, ইরান আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র আলোচনার পথেই অগ্রাধিকার দিতে চায়। তবে একই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেন যে বাস্তবে কোনো চুক্তিতে পৌঁছানো যাবে কিনা। রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে কূটনীতি এখনও সবচেয়ে ভালো বিকল্প, কিন্তু আলোচনা কেবল ক্ষেপণ বা কৌশলগত সুবিধা নেওয়ার মাধ্যম হয়ে উঠলে তা গ্রহণযোগ্য হবে না। তার বক্তব্যে স্পষ্ট যে ওয়াশিংটন চায় আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যকরভাবে সীমিত করা হোক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হোক। এই অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আশঙ্কা করছে এসব সক্ষমতা ভবিষ্যতে সামরিক হুমকিতে রূপ নিতে পারে। রুবিওর বক্তব্যে সেই উদ্বেগই প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে প্রস্তুত, তবে ইরান যদি অবস্থান বদলায় বা আলোচনায় আগ্রহ হারায় তাতেও ওয়াশিংটন আপত্তি করবে না। সব মিলিয়ে রুবিওর মন্তব্য ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র একদিকে কূটনৈতিক দরজা খোলা রাখতে চায়, অন্যদিকে কঠোর শর্ত আরোপের মাধ্যমেই ইরানের সঙ্গে যে কোনো সম্ভাব্য সমঝোতাকে বাস্তব ও কার্যকর করতে চায়। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা কথিত অক্টোবরের অস্ত্রবিরতি শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, বুধবারের হামলায় নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে, যার মধ্যে 11 বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। গাজা সিটির তুফাহ ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত 14 জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়ে নেওয়া তাঁবুতে হামলায় আরও 4 জন প্রাণ হারান। আল মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে বিমান হামলায় 2 জন নিহত হন। নিহতদের একজন ছিলেন ফিলিস্তিনি রেড ক্রেসেন্ট সোসাইটির প্রথম সারাদানকারী হুসেইন হাসান হুসেইন আল সুমাইরি। খান ইউনুস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গাজা সিটির আবাসিক বাড়িগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যা তথাকথিত যুক্তরাষ্ট্র সমর্থিত অস্ত্রবিরতি চলাকালেও ফিলিস্তিনিদের জন্য কোনো স্বস্তি আনেনি। তিনি বলেন, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে ইসরায়েলি সামরিক তৎপরতা বেড়েছে এবং আকাশে ড্রোনের শব্দ সম্ভাব্য আরও হামলার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় একটি রুটিন অপারেশনের সময় এক রিজার্ভ কর্মকর্তা আহত হওয়ার পর সাঁজোয়া ইউনিট ও বিমান হামলা চালানো হয় এবং ইয়েলো লাইন এলাকায় নিয়ন্ত্রণ পুনর্বিন্যাস করা হচ্ছে, যা পূর্ব গাজার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েলের 54টি মরদেহ ও মানবদেহের অংশ বিশেষ সহ 66টি বাক্স রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে। প্রায় 4 মাসে অস্ত্রবিরতি চলাকালেও 520 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 71,803 জন। এদিকে রাফা ক্রসিং দিয়ে চিকিৎসা উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হলেও পরে সমন্বয় সম্পন্ন হওয়ায় তা পুনরায় শুরুর কথা জানানো হয়। যদিও প্রতিদিন অনুমোদিত সংখ্যার তুলনায় যাতায়াত এখনও কঠোরভাবে সীমিত। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে নিহতদের একটি তালিকা প্রকাশের পর দেশ জুড়ে নানা প্রশ্ন বিতর্ক তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এসব বিক্ষোভে মোট 3,117 জন নিহত হয়েছেন। সরকারের দাবি অনুযায়ী জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য সঠিক নয় এবং নিরাপত্তা বাহিনী এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী নয়। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA বলেছে, তারা ইতোমধ্যে 6,872 জনের মৃত্যুর
তথ্য যাচাই করেছে এবং আরও 11,000-এর বেশি ঘটনার তদন্ত চলছে। জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদক ধারণা দিয়েছেন প্রকৃত মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়ে যেতে পারে। যদিও রাষ্ট্রীয় ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে তথ্য সংগ্রহ কঠিন হয়ে উঠেছে। রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সরকার 2,986 জন নিহতের নাম প্রকাশ করে জানায় বাকি 131 জনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি এবং পরে আলাদা তালিকা দেওয়া হবে। প্রকাশিত তালিকায় নিহতদের পূর্ণ নাম, পিতার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বরের শেষ 6 অঙ্ক থাকলেও কোথায়, কবে ও কিভাবে বা কার হাতে তারা নিহত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য নেই। একই সঙ্গে বিক্ষোভকারী ও রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে কোনো পার্থক্য দেখানো হয়নি। তালিকা প্রকাশের পর বহু ইরানি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন যে পরিচিত নিহতদের নাম সেখানে নেই এবং কোথাও কোথাও একই নাম ও পরিচয় নম্বর পুনরাবৃত্তি হয়েছে। এরপর সরকার একটি ওয়েবসাইট চালু করেছে যেখানে বাদ পড়া নাম বা ভুল তথ্য জানানো যাবে, তবে তালিকা কবে হালনাগাদ হবে তা স্পষ্ট নয়। সরকার আরও বলেছে লাশ গ্রহণে ঘুষ দাবি বা আহতদের চিকিৎসা না দেওয়ার মতো অভিযোগও জানানো যাবে। যদিও রাষ্ট্রীয় বাহিনীর অপকর্মের অভিযোগ সরকার বরাবরই অস্বীকার করে আসছে। সরকার একদিকে সহানুভূতির ভাষা ব্যবহার করলেও অন্যদিকে শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা বারবার দাবি করছেন এসব দাঙ্গা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসীদের কাজ, যা নিহতদের শ্রেণীবিভাগ নিয়েও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় পারমাণবিক আলোচনা শুরুর প্রেক্ষাপটে ইরানের সাবেক পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে একই সঙ্গে তিনি কিছু বিদেশি পক্ষের সম্ভাব্য মিসচিফ বা ষড়যন্ত্র এবং দেশের ভেতরের কিছু মহলের অসময়োপযোগী অবস্থানের বিষয়ে সতর্কও করেছেন। ইরানি সংবাদ সংস্থা ইসনার সঙ্গে এক সাক্ষাৎকারে সালেহি বলেন, সাম্প্রতিক পারমাণবিক আলোচনা সংক্রান্ত অগ্রগতিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন, কিন্তু সুযোগগুলো মেঘের মতো দ্রুত চলে যায়, তাই সময় নষ্ট করা ঠিক হবে না। তার মতে কিছু বিদেশি খেলোয়াড়ের হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ কিছু মহলের ভুল সময়ে নেওয়া অবস্থান যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায় তবে তা আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। সালেহি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য রক্ষা করা, পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা অত্যন্ত জরুরি। ইরান একই সঙ্গে জীবিকা, নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক এ ধরনের বহু পরস্পর সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি। তাই নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্রুততা ও সঠিকতা একসঙ্গে নিশ্চিত করতে হবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সালেহি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে দক্ষ ও প্রজ্ঞাবান আলোচক হিসেবে উল্লেখ করেন। তার মতে এই দুই ব্যক্তির অভিজ্ঞতা ও বিচক্ষণতার কারণে আলোচনা শেষ পর্যন্ত সঠিক পথে এগোবে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে মুখোমুখি আলোচনায় নেতৃত্ব দেবেন আরাকচি। যদিও শুরুতে ইস্তানবুলে আলোচনা হওয়ার কথা ছিল, পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ওমানের মাস্কাটে আলোচনা হতে পারে। 2025 সালের জুনে ইসরায়েলের আকস্মিক হামলার পর এই আলোচনা স্থবির হয়ে পড়েছিল। এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মর্যাদা, প্রজ্ঞা ও জাতীয় স্বার্থ এর ভিত্তিতে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনার পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছেন। ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা আলোচনার বিরোধী নয়, তবে তা অবশ্যই হুমকি ও চাপমুক্ত এবং সমতার ভিত্তিতে হতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং প্রতিবেশী লিবিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসঙ্গে কাজ করছে। বুধবার কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এরদোয়ান জানান, গাজায় শান্তি সম্ভব করার লক্ষ্যে তুরস্ক মিশরের সঙ্গে বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বলেন, লিবিয়ার ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে সেখানে টেকসই স্থিতিশীলতা প্রতিষ্ঠাই তুরস্ক ও মিশরের যৌথ লক্ষ্য। এরদোয়ান উল্লেখ করেন, আফ্রিকা মহাদেশে মিশর ইতোমধ্যেই তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বর্তমানে 8 থেকে 9 বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে, যা বাড়িয়ে 15 বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, সামুদ্রিক বাণিজ্য ও পরিবহন,
নৌ চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে মিশরের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় তুরস্ক। পাশাপাশি তিনি ইসরায়েলের বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা জরুরি। সুদানের পরিস্থিতি প্রসঙ্গে এরদোয়ান বলেন, তুরস্ক সেখানে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে টেকসই শান্তি চায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে তিনি মন্তব্য করেন, পারমাণবিক ইস্যুসহ ইরানের সঙ্গে সব সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করাই সবচেয়ে উপযুক্ত পথ। সিরিয়া প্রসঙ্গে তিনি বলেন, তুরস্ক দেশটির বড় ধরনের রূপান্তরকে সমর্থন করে, কারণ সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য পুরো অঞ্চলের জন্যই কল্যাণকর হবে। গাজার পরিস্থিতি তুলে ধরে এরদোয়ান বলেন, কয়েক মাসের যুদ্ধবিরতি সত্ত্বেও সেখানে মানবিক বিপর্যয় এখনও অব্যাহত রয়েছে এবং গাজায় ফিলিস্তিনিদের কাছে তুরস্কের পাঠানো মানবিক সহায়তা পৌঁছে দিতে কায়রোর ভূমিকার প্রশংসা করেন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।